হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে নীতি আয়োগের বিভিন্ন কার্যকলাপ, তারপর পারফরমেন্স যে ইভ্যালুয়েশন করা, এইসব নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করব এবং সঙ্গে নতুন কিছু শেখার চেষ্টা করব। আমরা ন্যাশনাল প্ল্যানিং কমিশন পড়েছি, আবার নীতি আয়োগও পড়েছি। তো দুটোর মধ্যে কি কি আলাদা আছে, কি কি চেঞ্জেস আছে, ডিফারেন্স কি কি আছে, সেসব নিয়ে চলো একটু আলোচনা করি। আচ্ছা, যে ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্ল্যান করার সঙ্গে সঙ্গে ফান্ড অ্যালোকেশনও করতো। মানে নিজেরা প্ল্যান বানালো, প্ল্যান বানানোর পর সেই প্ল্যান হিসেবে যা টাকা লাগবে সেটা হচ্ছে নিজেরাই স্যাংশন করতো। ঠিক আছে, ওদের কাছে এই পাওয়ারটা ছিল অ্যালোকেট করার। আর অপরদিকে কি বলে, নীতি আয়োগের ক্ষেত্রে এটা শুধুমাত্র একটা অ্যাডভাইজারি বডি, কোনো এদের ফান্ডকে অ্যালোকেট করার কোনো রাইট নেই। ঠিক আছে, বা ফাংশন রাখা হয়নি অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেকেন্ডলি যে স্টেটগুলোর কিন্তু কোনো এই ক্ষেত্রে কিন্তু স্টেটের কিন্তু কোনো রাইট নেই যে কিছু বলার, যে আচ্ছা আমাদের স্টেটে একটু সেই হিসেবে তো অন্যান্য স্টেটের তুলনায় কম ফান্ড অ্যালোকেট হয়ে গেল, তো এটা তো ঠিক নয়। তো সেই ক্ষেত্রে কী করা যাবে, যে কোনো একটা রাস্তা তো রাখুন যে আমাদেরকে আরও ফান্ড দিন, ওদের অন্য স্টেটে এগিয়ে যাচ্ছে, আমরা স্টেটে আমাদের স্টেট পিছিয়ে থাকছে। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে ফান্ড এইরকম একটা প্রবলেম হতে পারে ন্যাশনাল প্ল্যানিং কমিশনে, যেমন একটা ক্রিটিসিজম হয়ে গেছে যে এরা এদের রাজনীতির সুবিধার হিসেবে তারা পয়সা অ্যালোকেট করছে। তো নীতি আয়োগে এরকম যেন কোনো রকম প্রশ্ন না ওঠে, এর জন্য এখানে ফান্ড অ্যালোকেশন করার মতো কোনো জায়গাই রাখা হয়নি। ঠিক আছে। আচ্ছা, প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে কি করা হয় যে মেজর ইন্ডাস্ট্রিতে পয়সা ঢালা হতো বা ইনভেস্ট করা হতো, যাতে আর সেখান থেকে ধীরে ধীরে অন্যান্য এমনভাবে ইনভেস্ট করা হতো যাতে কিনা একটাতে ইনভেস্ট করলে ধীরে 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 পরপর স্টেট সেক্টরগুলোতে পয়সা চলে যায়। তো এটাকে বলা হয় টপ টু বটম অ্যাপ্রোচ। আর নীতি আয়োগের ক্ষেত্রে কি সমস্ত ছোটো ছোটো সেক্টরগুলোকে টার্গেট করা হলো, সেগুলোকে ফান্ড অ্যালোকেট করলো বা সেগুলোকে দেখে প্ল্যান করা হলো। তো এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। আগে নিচ থেকে তারপর ধীরে ধীরে এমনভাবে করা হোক যে নিচের আমি যদি ছোটো ছোটো সেক্টরগুলোকে উঠতে পারি, তবে বড় সেক্টর একাই উঠে যাবে। এমনভাবে ফান্ড অ্যালোকেট করা হয় বা প্ল্যান করা হয়। তারপর ন্যাশনাল প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে কি, যে এটা একটা সেন্ট্রালাইজড, সেন্টারের পাওয়ার অনেক বেশি থাকে। যে সেন্ট্রালি প্ল্যান বানালো, ঠিক আছে, তো সেটা হচ্ছে কি তারপর এক্সিকিউশনটা সেন্ট্রালের মাধ্যমে স্টেট করবে। ঠিক আছে। আর নীতি আয়োগের ক্ষেত্রে তা নয়, সব কোঅপারেটিভ ফেডারেলিজমের মাধ্যমে স্টেট সেন্টার সবাই মিলে হচ্ছে প্ল্যানটা বানাচ্ছে, তারপর এক্সিকিউশন করার দায়িত্ব হচ্ছে স্টেটের। ঠিক আছে। তারপর আসি আমরা যে এই প্ল্যানিং কমিশনের 8 জন ফুল মেম্বার ছিল, কিন্তু কোনো পার্ট টাইম মেম্বার ছিল না। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে 4 জন ফুল টাইম মেম্বার আছে। আগেরটা 8 জন ফুল টাইম মেম্বার, আর এখন 4 জন ফুল টাইম মেম্বার আছে, আর ম্যাক্সিমাম 2 জন পার্ট টাইম মেম্বার থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে স্টেটের ওপর পলিসি ইম্পোজ করা হতো। আচ্ছা, প্ল্যান করা হয়েছে, আচ্ছা প্ল্যান এটা মানতে হবে, তাহলে স্টেটকে যে ডিরেক্ট করা হতো তুমি এটা করো। কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে এমনটা নয়, এটা ভলেন্টারি। কোনো প্রদেশ চাইলে সেটাকে মানতেও পারে, আবার নাও মানতে পারে, যাতে কিনা একটা ফেডারেলিজম যাতে সেখানে যেন একটা বজায় থাকে। ঠিক আছে। এই হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগের মধ্যে পার্থক্য। নীতি আয়োগ অনেকটা বেশি ফেডারেলিজমকে দেখায়, ডিসেন্ট্রালাইজড প্ল্যানিংয়ের কথা চিন্তা করে। ঠিক আছে। এবার এই নিয়ে কিন্তু তবুও ইকোনমিক প্ল্যানিংয়ের এই প্ল্যানিং কমিশন নীতি আয়োগের এই কর্মকাণ্ড সিস্টেম বা হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ার সব কিছু নিয়ে তবুও কিন্তু একটা প্রশ্ন উঠেছিল। ক্রিটিসাইজ এভাবে করা হয় যে নীতি আয়োগ তো না হয় বুঝলাম সবাই মিলে প্ল্যানটা বানাচ্ছে, ফান্ড অ্যালোকেশন না হয় নীতি আয়োগ করছে না, কিন্তু ফান্ড অ্যালোকেশন করছে তো ফাইন্যান্স মিনিস্টার, সেন্টারে বসে আছে কি বিজেপি, কারণ বিজেপি তো এটা আনলো, তাই না? এই সিস্টেমটা তো নীতি আয়োগ তো বিজেপি আনছে, তাহলে চেয়ারপারসন বিজেপি, তার ফান্ড অ্যালোকেশন করছে কে? ফাইন্যান্স মিনিস্টার, সে বিজেপির রুলিং পার্টিরাই করবে। তো সেও তো একটা বিজেপির পার্টি, তার তারা ইন্টারনালি যদি একটা একটা মিটিং করে নিয়ে তারপর ফান্ড অ্যালোকেট করে দেয়, তাতে এখনও কিন্তু সেই প্রবলেমটাই হচ্ছে, বিভিন্ন প্রদেশরা কিন্তু সমানভাবে ফান্ড অ্যালোকেশনের মধ্যে পড়ছে না।
ঠিক আছে, কোনো প্রদেশ বেশি পেয়ে যাচ্ছে, কোনো প্রদেশে কম পেয়ে যাচ্ছে, কোনো প্রদেশে খুব ফাস্ট গ্রো করছে, কোনো প্রদেশে গ্রো করছেই না। এই করে আর যেখানে ফাস্ট ভাবে গ্রো করছে না সেখানে হচ্ছে কি পলিটিক্যাল এজেন্ডা লাগিয়ে দিচ্ছে যে দেখো স্টেট গভর্নমেন্ট তোমার জন্য কিছু করছে না, তো স্টেট সেন্ট্রালকে ভোট দাও। তো এই করে পাওয়ার হাতিয়ে নেওয়ার একটা প্রসেস হিসেবে বা পদ্ধতি হিসেবে দেখছে অপোজিশনরা। তো এটাই হচ্ছে ক্রিটিক্স যে আবার এটাও বলছে যে 5 বছর মানে আমরা যে প্ল্যানিং কমিশন ছিল, সেই প্ল্যানিং কমিশন যেটাকে একটা ভিশন ধরা হয় একটা দেশের, সেই প্ল্যানিং কমিশনটাকে সারিয়ে হাঁটিয়ে দিল গভর্নমেন্ট, এই নিয়ে কিন্তু ক্রিটিসাইজ করেছে। কিন্তু এখানে ক্রিটিসাইজেশনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, কারণ কি অনেক মানে এতে বেশিরভাগই লোকরা বলছেন এবং এক্সপার্টরাও বলছেন এটা কিন্তু নামটা পরিবর্তন হতে পারে, অর্গানাইজেশন চেঞ্জ হতে পারে, কিন্তু প্ল্যানিংটা কিন্তু বাদ যায়নি। 3 বছরের প্ল্যান আছে, 7 বছরের প্ল্যান আছে, 15 বছরের প্ল্যান আছে, 3 রকমের প্ল্যান আছে এখানে, তার মানে এইটার কথা বলা যায় না। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া চ্যাপ্টারটা শেষ হলো, এবং 19তম চ্যাপ্টার শেষ হলো, আর 2টো চ্যাপ্টারই বাকি আছে। নেক্সট ক্লাস থেকে আমরা ইরিগেশন ইন ইন্ডিয়া চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে, এই চ্যাপ্টারটা মেইনসে খুবই ইম্পর্টেন্ট, ইউপিএসসি মেইনসের ক্ষেত্রে, হ্যাঁ, ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য। এই জন্য তোমরা অবশ্যই নোট নিয়ে বসবে আমার সঙ্গে ক্লাস করার সময়। ঠিক আছে, অল দ্য বেস্ট, বাই।